ওমা, মাছ ধরতে গেলাম বলে আমি আমাদের রান্নাঘরের উপর থেকে ছিপটাকে পেরে আমাদের ঘরের পিছনের পুকুরটাতে মাছ ধরতে যাই। তখনই আমি শুনতে পাই যে আমাদের ঘরে থেকে খুব চেল্লামিল্লির আওয়াজ আসছে। মেজ কাকিমার সাথে আমার মায়ের খুব ঝগড়া হচ্ছে। আমি তখন পুকুর ঘাটেতেই ছিপটা ফেলে দিয়ে ঘরেতে এসে শুনি আমি মাছ ধরতে গেছি, তাই নিয়ে মেজ কাকিমার সাথে মায়ের ঝগড়া হচ্ছে। আসলে এবছর পুকুরটা আমার মেজ কাকার ভাগে পড়েছে, তাই এরকম ঝগড়া হচ্ছে। আমার ঠাকুরদাদা 2004 সালে মারা যাওয়ার পরে থেকে এরকম ছোটখাটো বিষয় নিয়ে খুব ঝগড়া হয় আমাদের পরিবারেতে। বাবা সন্ধ্যের দিকে ঘরেতে আসতে মা বাবাকে পুরো ঘটনাটা বলে। তারপর বাবা বলে, এই 7 বছরের একটা ছোট ছেলে পুকুরে মাছ ধরেছে, এই নিয়ে ঝামেলা। আর ভালো লাগে না। বাবা আমাদের 3 ভাইয়ের নামে যে সম্পত্তি লিখে দিয়ে গেছে, ওখানে এক জায়গায় চলে যাব। তো বাবা ঘর করবে বলে দুই কাকার সাথে একটা আলোচনায় বসে যে বাবা রাস্তার ধারে যে জমিটা আছে সেই জমিটা নেবে। আচ্ছা, এইভাবে মাঝখান থেকে যদি আমি ঘটনা শুরু করি তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না, তাই পুরো জিনিসটাকে গুছিয়ে বলছি। তারপরে আবার এই একই জায়গা থেকেই ঘটনাটা ধরছি। আমার বাবা ছিল আমাদের পরিবারের সব থেকে বড় ছেলে এবং আমার দুটো কাকা আছে। আমার বাবা কাকাদের মাছের ব্যবসা, মানে কাঁটায় যেসব মাছ বিক্রি হয়, আমার বাবা কাকারা ঘেরে থেকে সরাসরি মাছ নিয়ে এসে কাঁটাতে বিক্রি করে। তো এটাই ছিল আমাদের পরিবারের ছোট্ট একটা বিবরণ। এবারে ঘটনায় ফেরা যাক। ঘর করার জন্য যখন 3 ভাইতে আলোচনায় বসে তখন কথা ওঠে যে রাস্তার ধারের জায়গাটা আমার বাবা নেবে। তখনই আমার ছোট কাকা বলে, আরে না না, ওই রাস্তার ধারের জায়গাটায় আমি ঘর করব, তোরা অন্য জায়গা দেখ। বাবা তখন বলে, ঠিক আছে, তুই তাহলে এই জায়গাটা নে, আমি না হয় তাহলে স্কুলের দিকে চলে যাই। তখনই মেজো কাকা বলে ওঠে, না না, ওই জায়গাটা আমার লাগবে। বাবা বেঁচে থাকতে আমি বাবাকে বলে দিয়ে গেছিলাম। তুই কেন নিবি ওই জায়গাটা এখন তাহলে? বাবা তখন দুটো কাকার উদ্দেশ্যে বলে, তুই যে খালি স্কুলের ধারেরটা নিবি, ছোটটাও বলছে রাস্তার পাশেরটা নেবে, তাহলে আমি কি মাঠের মাঝখানে চলে যাব? তখন ছোট কাকা বলে, না দাদা, আমি তো বলেই দিয়েছি ওই রাস্তার ধারের জায়গাটায় আমি ঘর করব। ছোট কাকার কথা শেষ না হতে হতে মেজো কাকা আবারও বলে ওঠে, দেখ দাদা, আমার কিন্তু স্কুলের ধারের জায়গাটাই লাগবে। বাবা তখন মেজো কাকার উদ্দেশ্যে বলে, তুই তো এই ভিটে বাড়িটা পাচ্ছিস, আমরা যদি 2 ভাই বেরিয়ে যাই তুই তো এখানে থাকবি, আমরা তো কেউ এসে আর ভাগ নেব না। তখন বাবা যখন দেখছে এরা দুজনে সেই জেদ ধরে বসে আছে, তখন বাবা পঞ্চায়েতে বিচার জানায় এবং সেখান থেকে বলে দেয় যে বাবা পাবে স্কুলের ধারের জায়গাটা। এটা যদি আমার ঠাকুরদা আগেই করে দিয়ে যেত তাহলে এখন এই ভাই ভাইয়ের মধ্যে এই সমস্যাগুলো তৈরি হতো না। পঞ্চায়েতের এই রায়ের পরে মেজো কাকা আমাদের সাথে আর ভালোভাবে তেমন কথা বলতো না। কিছুদিন পর থেকে সামনাসামনি দেখা হলেও কথা বলতো না, ওই না বললেই নয় সেই রকমই কথা বলতো। এরপর 2006 সালে থেকে আমাদের ঘর তৈরির কাজ শুরু হয়। ভালোভাবেই 2007 সালের দিকে ঘরটা কমপ্লিট হয়ে যায়। এরপর আমার একটা শুভ দিন দেখে ঘরে গৃহপ্রবেশ করি। সেখানে ছোট কাকা এসেছিল, ঠাকুমাও এসেছিল, কিন্তু মেজো কাকার কলকাতায় কি একটা কাজ থাকাতে সেদিন আর আসতে পারিনি। কলকাতা থেকে আসার পর কাকা একবার এসে আমাদের ঘর থেকে ঘুরে গেছিল, কিন্তু কাকার মুখ চোখ দেখে মনে হয়নি আমরা এখানে আছি সেটা কাকার পছন্দ হচ্ছে। কাকার মনের মধ্যে হয়তো একটা রাগ ছিল যে আমি এই জায়গাটা নেব বলেছিলাম, তারপরেও দাদা সেখানে ঘর করেছে। এরপর মাসখানেক মতন সবকিছু ঠিকঠাকই চলছিল। একদিন আমার মা ঘরেতে পুজো করছে, কেউ আছে? এমন সময় বাইরে থেকে কারোর একটা ডাকার আওয়াজ পেয়ে আমি বাইরের দিকে যাই এবং গিয়ে দেখি একটা তান্ত্রিক গোছের লোক দাঁড়িয়ে আছে। আমি তখন বলি, হ্যাঁ বলুন। তখন সেই তান্ত্রিকটা বলে, বাড়ির কর্তাকে? মা তখন ঠাকুরঘর থেকে এসে বলছে, হ্যাঁ বাবাজি বলুন। তোর স্বামী কোথায়? উনি তো একটু কাজে বেরিয়েছেন। তখন সেই তান্ত্রিকটা বলল, তোদের এই বাস্তে যে ভারী অমঙ্গলের ছায়া নেমেছে রে মেয়ে। তখন মা একটু ভয় পাওয়া সুরে বলে, কি বলছেন? তখন তান্ত্রিক বলে, তোর এই সমস্যার সমাধান করতেই তো আমি এখানে এসেছি। এই সব কথা চলছে, এরই মধ্যেই বাবা ঘরেতে আসে। এসে তখন বাবা পুরো কথাটা শুনে বলছে, এবার আপনি কি করবেন দেখুন, আপনারই ঘর মনে করুন এবার এটাকে। তখন সেই তান্ত্রিকটা বলে, আমার মতে যত তাড়াতাড়ি সম্ভব যজ্ঞটা করে নে, পারলে আজই কর। বাবা তখন বলল, আচ্ছা তাই নয় হবে, তা কত কি খরচা পড়বে? তখন তান্ত্রিকটা রেগে উঠে বলল, মহা মূর্খ তুই, আমাকে কিছু দিতে হবে না, মা আমাকে পাঠিয়েছে, কিন্তু যজ্ঞ করতে গেলে যে রক্ত লাগবে। বাবা তখন ভয় পাওয়া গলাতে বলল, রক্ত? তখন তান্ত্রিকটা বলল, হ্যাঁ রক্ত, রক্ত লাগবে, তোরই রক্ত, কারণ তুই এই বাড়ির কর্তা। মা তখন বাবাকে বলল, এই দেখো, এসব কিছুই করতে হবে না, কপালে যা আছে তাই হবে।
বাবা তখন মায়ের উপর চিল্লে উঠে বলে, চুপ করো তুমি। বাবা তখন তান্ত্রিককে বলে, আজই তাহলে যজ্ঞটা করা হোক। তান্ত্রিক বাবার কথায় রাজি হয়ে বলে, আচ্ছা ঠিক আছে। তান্ত্রিক সেই দিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের ঘরেতেই ছিল। যজ্ঞের জন্য তান্ত্রিক যেই সব জিনিসপত্র আমাদের কিনতে বলেছিল সবকিছু কিনে কাটে আমরা রাত্রির 9টার মধ্যেই সমস্ত কিছু জোগাড় করে দিয়ে দিই। এরপর মধ্যরাত থেকে শুরু হয় সেই মহাযজ্ঞ। তান্ত্রিকের সেই মন্ত্রপাঠে আবহাওয়াটা কীরকম যেন একটা ভয়ানক এক পরিস্থিতিতে পরিবর্তন হয়ে ওঠে। অনেকক্ষণ ধরে যজ্ঞ চলার পর তান্ত্রিকটি একটি কুল কাঁটা নিয়ে বাবার বুক থেকে এক ফোঁটা রক্ত নিয়ে সেই রক্তটাকে যজ্ঞের আগুনেতে আহুতি দেয়। যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর একটি কালো কাপড়ের মধ্যে যজ্ঞের ছাই নিয়ে একটা দরজার কাছে ঝুলিয়ে দেয়, আর একটা বাবা যেখানে ঘুমায় তার সোজাসুজি ঠিক উপরে ঝুলিয়ে রাখে। সমস্ত কাজ হয়ে যাওয়ার পর যখন তান্ত্রিক চলে যেতে চায় তখন আমরা তান্ত্রিককে বারে বারে বলি যে আজকের যেতে হবে না, কালকে সকাল সকাল বেরিয়ে যাবেন আপনি। কিন্তু সেই তান্ত্রিক কোনো রকমে থাকতে চায় না। একটা সময় সেই তান্ত্রিকটা রেগে উঠে আমাদেরকে বলে, আমি যাকে সাহায্য করি তার বাড়িতে আমি থাকিও না, আর তার বাড়ির অন্ন গ্রহণও করি না। এই কথাটা বলেই তান্ত্রিক ঘর থেকে বেরিয়ে যায়। আমরা ভাবি এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো, কিন্তু আমরা যে কত বড় ভুল করেছি সেটা বুঝতে পারি ঠিক তার পরের দিন রাত্রেই। আমি, বাবা, মা সবাই শুনতে পাই আমাদের ঘরের একটা কোণ থেকে কেউ ফিসফিসিয়ে কথা বলছে, আর মনে হচ্ছে ঘরের ভিতরে কেউ হাঁটাচলা করছে। এটাও মনে হচ্ছে যে ঘরের চালেতে কেউ ঢিল ফেলছে। তখন মা বলে, এই জন্যই বারণ করেছিলাম তোমাকে। বাবা মাকে পুরো কথাটা বলতে না দিয়ে মাকে চুপ করিয়ে দিয়ে বলে, তান্ত্রিক তো বলে গেছিল এইরকম অনেকই আওয়াজ হবে, কিন্তু আমাদের কোনো ভয় পেলে চলবে না বলে বাবা মাকে বলে, এই তুই ঘরে যা, গিয়ে শুয়ে পড়, আর তুমিও শুয়ে পড়বে, চলো, রাত অনেক হয়েছে, আর ওইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না বলে আমরা যে যার মতন সব ঘরেতে গিয়ে শুয়ে পড়লাম। রাত্রির তখন 2টো কি 2:30 মতন বাজে। তখন আমার মায়ের ডাকে আমার ঘুম ভাঙলো। ইন্দ্র, আমি বাইরে এসে মাকে দেখতে না পেয়ে মাকে ডাকবো, ঠিক এমন সময় আওয়াজ পাই যে পুকুর ঘাটে মনে হচ্ছে কেউ আছে, কারণ জলের আওয়াজ আসছে। আমি তখন দরজা দেখি তালা দেওয়া নেই। আমি তখন ভাবলাম হ্যাঁ হয়তো মাই গেছে বাইরে, আমাকে ডেকে গেছে একবার। তো আমি সেই ভেবে বাইরের দিকে যাই এবং পুকুর ঘাটের কাছে গিয়ে দেখি কই সেখানে তো কেউ নেই, কিন্তু মনে হচ্ছে পুকুরে থেকেও লাফ দিচ্ছে বারে বারে। আমি তখন ভয়ে ভয়ে গলায় একবার ডাকি, মা, ও মা। তখন আমি দেখি পুকুরের জলটা পুরো স্থির হয়ে আছে। তখনই আমার মনে হলো কেউ আমার পাশ থেকে হেঁটে চলে গেল। তখন আমি ভয়েতে মাকে 2বার ডাকি, ও মা, মা। তারপর আমি ছুটে ঘরের কাছে আসতে ঘরের দরজাটা ভিতর থেকে আটকানো। তখন আমি মাকে ডাকছি, ও মা, মা, ও মা, মা গো, দরজা খোলো না, ও মা, মা। বাবা হঠাৎই ভিতরের ঘরে দরজা খুলে অবাক হয়ে বাইরের দিকে এসে আমাকে জিজ্ঞাসা করে, কিরে তুই বাইরে কি করছিস? আমি তখন বলি, আগে দরজা খোলো, তারপরে বলছি, খুব ভয় লাগছে, দরজা খোলো না বাবা। বাবা তখনই ঘরের দরজাটা খুললো আর আমি ঘরে ঢুকলাম। মা এসে তখন চুপচাপ দাঁড়িয়ে আছে, মা কিছু বলতে পারছে না। তখনই বাবা জিজ্ঞাসা করলো, কিরে বল কি হয়েছে? তুই বাইরে আছিস, ভিতরে থেকে তালা দেওয়া, কি হয়েছে বাবু বল না। আমি তখন বাবাকে পুরো ঘটনাটা বলি। বাবা পুরো ঘটনাটা শুনে বলছে, আর দেরি করা যাবে না, এই তান্ত্রিক নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু করে দিয়ে গেছে। কালকে সকাল হলেই আমাদের এই কালী মন্দিরের পুরোহিতের কাছে যেতে হবে, দেখি তিনি যদি কিছু সমাধান করতে পারে। সেই দিন রাতটা আমরা অনেক ভয়ে ভয়ে এবং কষ্টে কাটাই। এরপর সকালবেলা আমরা আমাদের গ্রামের সেই কালী মন্দিরে যাই। মন্দিরে পুরোহিতের দেখা না পেয়ে আমরা ভাবি তিনি হয়তো ঘরেতেই আছেন বলে আমরা ঘরেতে যাই, এমনকি ঘরেতেই তিনি ছিলেন। তারপর বাবা ওনার কাছে পুরো ঘটনাটা খুলে বলার পর উনি বলেন, দাঁড়া, আমি তো এইভাবে ঘরেতে বসে কিছু বলতে পারবো না, আমাকে তোদের ঘরেতে যেতে হবে, না হলে যে কিছুই ভালোভাবে বলতে পারবো না বা বুঝতেও পারবো না কি হয়েছে। তখন বাবা বলে, ঠিক আছে আপনি নয় চলুন। তখন সেই পুরোহিত বলে, আজকে সন্ধ্যের দিকে মন্দিরের পুজোটা দিয়ে তারপরে যাচ্ছি তোদের বাড়িতে। আমরা তখন ঠিক আছে বলে চলে আসি। এরপর সন্ধ্যের দিকে বাবা গিয়ে সেই পুরোহিতকে আমাদের ঘরেতে আনেন এবং ঘরেতে কিছু ক্রিয়া করার পর উনি যেটা বলেন সেটা আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। তিনি বলেন, তোদের এই ঘরেতে কি কিছুদিন আগে কোনো তান্ত্রিক এসেছিল? বাবা তখন বলে, হ্যাঁ এসেছিল তো।
তিনি বললেন তোদের এখন প্রচুর বিপদ, তাই তিনি কিছু কাজ করে আমাদের ঘরেতে এই দরজার উপরে একটা পুঁটুলি টাইপের জিনিস ঝুলিয়ে দিয়েছে, আর আমি যেখানে শুই তার সোজাসুজি উপরেও একটা পুঁটুলি ঝোলানো আছে। তখন সেই পুরোহিতটা আমাদেরকে বলেন, ওই তান্ত্রিকটা কি করেছে সেটা একটু আমাকে দেখতে হবে। তোদের এই অমঙ্গলের ঘরেতে তান্ত্রিক যে ভালো কাজ করে দিয়ে গেছে সেটা আমিও একটু দেখি। আর তুই কোনো ভয় পাস না, আমি এসেছি, তোদের সব কিছু ঠিক করে দিয়ে যাব। বলে সেই পুরোহিতটা পাঞ্জাবির পকেট থেকে কটা কড়ি বের করে উপরের দিকে চেলে দেয় এবং একটা কড়ি মাটিতে পড়ে আমাদের ঘরের ঠিক দরজার পাশে গিয়ে দাঁড়ায়। তখন সেই পুরোহিত বলে, এই জায়গার মাটিটা সরাতো, দেখি এইখানটায় কি আছে। আমরা শাবল দিয়ে সেই জায়গাটার মাটি একটু সরিয়ে দেখি সেখানে একটা ভাঁড় রাখা আছে। পুরোহিত একটু নিচু হয়ে ভাঁড়টাকে তুলে দেখায় আর বলে, দেখ কি সর্বনাশ করে দিয়ে গেছে তোদেরকে, দেখবি এর ভিতর থেকে কি বার হয়। বলে সেই পুরোহিত তার পাঞ্জাবির আর একটা পকেট থেকে একটা রুমাল বের করে তার উপর সবকিছু ঢালে এবং সেখানে দেখি সেই ভাঁড়ের ভিতরে ছিল ছোট্ট এক টুকরো একটা হাড়, একটু ছাই আর কটা মাদুলি। তখন সেই পুরোহিত চোখ বন্ধ করে কিছু একটা ভেবে বলে, ওই তান্ত্রিক যা দিয়ে গেছে এক্ষুনি সব খুলে দে আমার কাছে, ওই তান্ত্রিক তো তোদেরকে রক্ত পিশাচ লাগিয়ে দিয়েছে রে। তখন বাবা জিজ্ঞাসা করে, রক্ত পিশাচ সেটা আবার কি? আর এই ভাঁড়টা এখানে তান্ত্রিকটা পুদলই বা কখন? তখন সেই পুরোহিত বলে, এই রক্ত পিশাচ চিনিস না? রক্ত পিশাচের নজর যার দিকে একবার পড়ে তাকে পুরো শেষ করে দেয়, আর তার সাথে তার পুরো পরিবারকেই ধ্বংস করে দিয়ে যায়। আর তান্ত্রিক এই মাটির ভাঁড়টা কখন পুঁতলো সে সেদিনে সম্পূর্ণভাবে চলে যায়নি, আবার এসেছিল, রাতের অন্ধকারে এসে এই জায়গাটায় পুঁতে দিয়ে যায়। আর যে এই জায়গাটা মারিয়ে যাবে আর উপরে সেই পিশাচের কালো নজর পড়বে, যাতে তার শরীরের রক্ত আস্তে আস্তে শেষ হয়ে যাবে আর সে একটা সময় মারা যাবে। মা এই কথাগুলো শুনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তখন বাবা মার উদ্দেশ্যে বলছে, এই চুপ করো, সব ঠিক হয়ে যাবে, ঠাকুরমশাই এসেছে তো। মা তখন কিছু না বলে সোজা ঘরে চলে যায়। ঠাকুরমশাই তখন বলল, এই দেখ বাবা, কোনো চিন্তা করতে হবে না, আর বৌমাকে চুপ করতে বল, সব ঠিক করে দেবো আমি। ওই তান্ত্রিক নিজে থেকে আসেনি, ওকে নিশ্চয়ই কেউ পাঠিয়েছে। বাবা তখন বলে, আমাদের এরকম শত্রু কে আছে যে আমাদের ক্ষতি চায়? পুরোহিত আবারও একটু চুপ করে থেকে বলল, যে তোর ক্ষতি চায় সে কোনো বাইরের লোক নয়, সে তোর ঘরেরই লোক এবং তোর খুব কাছের লোক। এরপর পুরোহিত আমাদের ঘরেতে একটা যজ্ঞ করে এবং তারপর থেকে সব কিছু ঠিক হয়ে যায়। আর কোনো কান্নার আওয়াজ নেই, আর কোনো হাঁটা চলারও আওয়াজ নেই, ঘরের মধ্যে কারোর ফিসফিসানি আওয়াজ নেই, না পুকুরে ঢিল পড়ার আওয়াজ বা পুকুরে কেউ লাফিয়ে পড়ার আওয়াজ। আর আমরা এটাও বুঝতে পেরেছিলাম যে এই কাজটা কে করতে পারে। হয়তো পেতেই হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন রক্ত পিশাচ, লিখেছেন ইন্দ্রজিৎ রায়। মায়ের ভূমিকায় ছিলেন কাকুলি মণ্ডল, ছোট কাকা এবং তান্ত্রিকের ভূমিকায় শোভন মণ্ডল। সাউন্ড, পোস্টার ডিজাইনিং, এডিটিং অ্যান্ড আদার্স ভয়েস আমি শুভদীপ। আপনাদের এই রক্ত পিশাচ গল্পটি কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর প্রেতের ভয় চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই এপিসোডটা বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টার সময় আসার কথা ছিল, তার পরিবর্তে অনেকটা লেট হয়ে গেছে। আমার একটি ছোট্ট ভুলের কারণে এই প্রজেক্টটা ডিলিট হয়ে যায়। আবার আমি নতুন করে ঘটনাটি রেকর্ড করে আপনাদের সামনে তুলে ধরলাম। লাস্টে আমি একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের 100টা সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই। আপনারা যদি সবাই সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো পরের সপ্তাহে বৃহস্পতিবারের মধ্যে চ্যানেলটা 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যেতে পারে। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত্রির 9টার সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। ঠিক পরের সপ্তাহে দেখা হচ্ছে, আর দেরি হবে না।